ওকে, যেখানে ছিলাম। তো ফোম কোটিং, এভাবে ফোম অ্যাপ্লাই করে কোটিং করতে পারি। তাহলে এটা গেল কোটিং এর উপর। আমরা কোটিং করলে যেরকম ইমেজটা হয় ঠিক এরকম ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি আমরা দেখি যে ঠিক এই ধরনের ফোম, এটা কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে অর্থাৎ নরমাল দেখার চেয়ে কয়েক হাজার গুণ আমরা সেটাকে ইয়ে করেছি, ম্যাগনিফাই করেছি। হ্যাঁ, তো পাশের চিত্রটা যদি দেখি যে 100 মাইক্রোমিটার ওয়াটার ড্রপলেট যেটা ফেব্রিকের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু আমাদের যে ফোম কোটিংটা রয়েছে সেই কোটিং এর ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে না, এখানে কিন্তু আটকে যায়। সো বাট এর ভিতর দিয়ে শুধুমাত্র 0.02 মাইক্রোমিটার যেখানে ওয়াটার ভাপারটা যেতে পারে, নট দা ওয়াটার কিন্তু আসতে পারে না। তো এই ছিল আমাদের মাইক্রোপোরাস কোটিং, অর্থাৎ অনেকগুলো পোর সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত যদি আমরা বলি সেটা হচ্ছে হাইড্রোফিলিক কোটিং, যেমন আমরা হাইড্রোফিলিক মেমব্রেন পড়েছিলাম, সেরকমই আমাদের ফেব্রিকের উপরে আমরা এমন কিছু ম্যাটেরিয়াল দিয়ে কোটিং দিব যেটা কিনা হাইড্রোফিলিক প্রপার্টিস প্রদান করবে। তো এটা ফেব্রিকের উপর এমন কিছু ম্যাটেরিয়াল দিব যেটা একাধারে পানির কণাকে প্রবেশ করতে দিবে না, এবং দ্বিতীয়ত হাইড্রোফিলিক প্রপার্টিস দিবে, যেমন এই ছবিটাতে আমরা দেখছি। তো এখানে কি পানির কণাগুলো প্রবেশ করতে পারবে না, কিন্তু এই দিক থেকে আমাদের যে ভাপারগুলি রয়েছে সেগুলো যেতে পারবে। ঠিক সেম ভাবে আমরা যেমন পলিইউরেথেন বা পলিস্টার কিন্তু সাধারণত হাইড্রোফিলিক না, সেজন্য হাইড্রোফিলিক তৈরি করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়াল যুক্ত করতে হবে। পারমিয়েবল স্ট্রাকচার বাই মলিকুলার মেকানিজম ইনভলভিং ডিফিউশন এন্ড ডিসরপশন। তো পলিইউরেথেনের সাথে আমরা কি কোটিংস আর পলিইউরেথেন এন্ড কেমিক্যালি মডিফাইড বাই পলিভিনাইল অ্যালকোহলস এন্ড পলিইথিলিন অক্সাইড আমরা ইউজ করি, যার ফলে কি হয়, এই সারফেসটা ওই যে অ্যামরফাস রিজিয়নটা আসে, যার কারণে পানির কণাটা শুধুমাত্র ভেদ করতে পারে। তো এই ছিল হাইড্রোফিলিক কোটিং। এরপরে আমরা সাধারণত টেস্টে যাব। তো টেস্টে যাওয়ার আগে আমি একটু তাহলে প্রথম থেকে বলি, সেটা হচ্ছে আমাদের যে ওয়াটারপ্রুফ বেদেবল ফেব্রিক ছিল সেটা তিন প্রকার ছিল। প্রথমত ছিল ক্লোজলি ওভেন ফেব্রিক, সেখানে আমরা দেখেছি যে অনেক টাইট করে ওভেন করা হয়, সেখানে দুটো ভেন্টিল এবং মাইক্রোফাইবার দেখেছি, মাইক্রোফিলামেন্টের ফেব্রিক দেখেছি। দ্বিতীয়ত মেমব্রেন, যেটা আসলো যে বাইরে তৈরি করে কোটিং অ্যাপ্লাই করতে হয়, মেমব্রেনটার ক্ষেত্রে আমরা মাইক্রোপোরাস মেমব্রেন দেখেছি এবং হাইড্রোফিলিক মেমব্রেন দেখেছি, এবং সর্বশেষ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কোটিং, যার ফলে কোটিংটাকে ফেব্রিকের উপর অ্যাপ্লাই করতে হয়, তৈরি করতে হয়। তো প্রথমে মাইক্রোপোরাস কোটিং এবং হাইড্রোফিলিক কোটিং। এখন কথা হচ্ছে আমার স্যাম্পল আমি রেডি করে ফেলেছি ধরে নিলাম, তো আমার স্যাম্পলটার অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ ব্রিদেবল হয়েছে কিনা সেটার জন্য কিন্তু আমার কিছু টেস্ট রয়েছে, যেমন রেইন টেস্ট, অর্থাৎ পানি প্রবেশ করতে পারবে কিনা। দ্বিতীয়ত পাসপিরেশন পেনিট্রেশন প্রেসার টেস্ট, অর্থাৎ প্রেসার বা বাতাস উইন্ড যেটা, সেটা বাতাস প্রবেশ করতে পারবে না। তৃতীয়ত যদি আমি বলি সেটা হচ্ছে যে ময়েশ্চার, এখানে কয়টা টেস্ট, প্রথমত পানি মানে ওয়াটারপ্রুফ কিনা, পানি প্রবেশ করতে পারবে কিনা। দ্বিতীয়ত যে এটার ভিতর উইন্ড প্রুফ কিনা, অর্থাৎ বাতাস প্রবেশ করতে পারবে না বা বাতাস প্রবেশ করলেও সেটা কতখানি। তৃতীয়ত হচ্ছে যে এটার ভিতর দিয়ে ময়েশ্চার ভাপার যেতে পারবে কিনা। এই তিনটা টেস্ট আমাদের করতে হবে। তাহলে এই তিনটা টেস্টের জন্য আমরা দেখি কিছু কিছু টেস্ট, খুবই সহজ টেস্ট। প্রথমটাকে বলা হচ্ছে স্প্রে টেস্ট, যেটা ওয়াটার ইয়ে কিনা, অর্থাৎ ওয়াটারপ্রুফ কিনা সেটা মেজার করার জন্য। এটা কিভাবে করা হয়, খুবই সহজ এবং সিম্পল। আমরা দেখি যে ATTC test method অনুসারে measure the resistance of the fabric by water. The test method is suitable for testing repellency of the fabric ইত্যাদি। বলা হচ্ছে A 180 মিমি স্পেসিমেন, এটা 180 is fastened in 152.4 মিমি ডায়ামিটার হুপ। এইখানে যে একটা হুপ বা চাকতি রয়েছে এইরকম, একটা ওই যে পাখার মতো বা একটা ওই যে এমব্রয়ডারি যে বাসায় বসে করে চাকতি সেটার মতো, এবং সেটার সাইজ হচ্ছে 152.4 মিমি and placed on inclined plane at 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এটাকে বসাতে হবে ভূমির সাথে 45 ডিগ্রি কোণে। ভালো কথা। 250 মিলি of distilled water is allowed to spray onto the surface of the test specimen. এখানে একটা ফানেল রয়েছে, যেমন আমাদের বাসার যে শাওয়ার রয়েছে সেরকম, সেখান থেকে আমরা পানি ফেলবো 250 মিলি পানি ফেলবো। কতক্ষণ ধরে? 25 থেকে 30 সেকেন্ড ধরে, ফ্রম দ্য হাইট অফ 150 মিমি। এখান থেকে এটার হাইট কত দূর সেটা হচ্ছে, এটার থেকে এটার হাইট কত দূর সেটা হচ্ছে 150 মিমি। So as shown in figure upon and completion of spraying, the hoop is removed and tapped firmly against the solid object.
and the white spotted pattern is compared with the rating of chart supplied in the apparatus. তারপর তো আমরা কয়েকবার চাইলে করতে পারি অনেকগুলো স্যাম্পল, এবং তখন এই স্যাম্পলটাকে খুলে আমরা দেখব, বা এই স্যাম্পলটাকে ক্লাম্পে অবস্থায় থাকায় দেখব যে এটা কতখানি ভিজে গেছে, এটা কি আদৌ ভিজেছে কিনা। আমাদের যেমন পিলিং গ্রেড আমরা দেখি, সেরকম পিলিং গ্রেডের মতো কিছু রেটিং চার্ট বা রেটিং সোয়াচ আমাদেরকে দিয়ে দেয় সাপ্লায়ার, সেটা দেখে করতে হবে। সংক্ষেপে যদি বলি, এখানে স্যাম্পলটা লাগাবো, আমাদের যে স্যাম্পলটা স্প্রে টেস্ট করব সেটার সাইজ হবে 152.24 চাকতির সাইজ অনুসারে। উপর থেকে 250 মিলি পানি ফেলবো 150 মিমি দূর থেকে 25 থেকে 30 সেকেন্ড। তারপর সেটাকে খুলে চেক করব যে কতখানি ভিজেছে অথবা ভিজে নাই। ওকে, এটা হলো স্প্রে টেস্ট। এছাড়াও পানি প্রুফ কিনা এটার জন্য আরেকটা টেস্ট রয়েছে, সেটাকে রেইন টেস্ট বলছে। খুবই সহজ, বলা হচ্ছে টেস্ট স্পেসিমেন কি করা হয় 20x20 সেন্টিমিটার, কাপড়টা 20x20 সেন্টিমিটার, ব্যাকড বাই 15.2 বাই 15.2 সেন্টিমিটার ব্লটিং পেপার। ব্লটিং পেপারটার পিছনে দেওয়া হয়েছে। is mounted and vertical rigid support frame shown in figure, যেমন একটা শক্ত সাপোর্ট দিয়ে। বলা হচ্ছে the specimen is exposed to the horizontal pressure spray of water for a distance of 30.5 সেন্টিমিটার for 5 মিনিট। এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 30.5 সেন্টিমিটার দূর থেকে 5 মিনিট ধরে নজল দিয়ে পানি স্প্রে করব আমরা যে ফেব্রিকটার ওয়াটারপ্রুফনেস টেস্ট করতে চাই সেখানে। ওকে, তো যখন টেস্ট করা হচ্ছে, এখন এই ব্লটিং পেপারটা যদি পানি পায়, ফেব্রিকটা যদি পানি পাস করে এই পাশে, তাহলে এই ব্লটিং পেপারটা ভিজে যাবে, ওজন বেড়ে যাবে। আর যদি পানি পাস না করে তাহলে ওজন কমবে না। তাহলে প্রথমে ব্লটিং পেপারটাকে ওজন করে নিতে হয়, তারপর টেস্টে বসানো হয়, তারপর পানি স্প্রে করা হয়। আমাদের যে টেস্টেড ফেব্রিক পাস করে যদি পানি আসে, তাহলে এ পাশের যে ব্লটিং পেপারটা আছে সেটা ভিজে যাবে, সেটা ভিজে গেলে ওজনটা বেড়ে যাবে, তাহলে সেটা ওয়াটারপ্রুফ নয়। তাহলে যদি মনে করো যে ব্লটিং পেপারের ওজন যা ছিল তাই থাকে, তার মানে কি কোনো প্রকার পানি পাস হয়নি, তার মানে ফেব্রিক আমার 100% কি বলবো ওয়াটারপ্রুফ। ওকে, ওয়াটারপ্রুফ গেল। এরপরে আসবো আমরা যে ইয়েতে উইন্ড রেসিস্টেন্স বা বাতাস প্রতিরোধী কিনা, সেজন্য যেটা টেস্ট করতে হয় সেটার নাম হচ্ছে এয়ার পারমিএবিলিটি টেস্ট। তো এয়ার পারমিএবিলিটি টেস্টের ক্ষেত্রেও একইভাবে স্যাম্পলটাকে একটা রাউন্ড চেম্বারে লাগাতে হয়। এটার সাইজ হচ্ছে 38.3 সেন্টিমিটার স্কোয়ার, এবং ক্লাম্পড এট এ ফোর্স অফ 50x9 5 ফোর্সে আটকাতে হয়। and air velocity through the test area is measured when a pressure of drop 125 across the specimen is observed. এই হেডটা তখন লাগিয়ে দেওয়া হয়, এই হেড দিয়ে 125 প্যাসকেলে বাতাস আসে, এন্ড ব্রিটিশ স্ট্যান্ডার্ড বিএস অনুসারে এই প্রেসারটাকে আমরা তখন, যে বাতাস আসলে এই বাতাসটা এই দিক দিয়ে কতখানি পাস হতে পারছে সেটা এখানে দেখাবে, এবং সেটা থেকে আমরা মেজার করব যে আমার ফেব্রিকটা উইন্ড রেসিস্টেন্স কিনা। তাহলে যত কম বাতাস প্রবাহিত হবে যেতে পারবে, তাহলে সেটা তত বেশি ভালো উইন্ড রেসিস্ট্যান্ট, বাতাস প্রতিরোধী। ওকে, তাহলে বাতাস প্রতিরোধী পানির টেস্ট গেল, বাতাসের টেস্ট গেল। এরপর আমাদের ওয়াটার ভাপার পারমিএবিলিটি টেস্ট, অর্থাৎ আমাদের যে ওয়াটার ময়েশ্চারটা, ওয়াটার ভাপারটা যেতে পারবে কিনা সেটার জন্য আমাদের কতগুলো টেস্ট রয়েছে, যেমন কাপ টেস্ট, রিসার্চিং ইনভেন্টেড টেস্ট, সুইটিং টেস্ট, অনেকগুলা। তো কাপ টেস্টটা কি খুবই সহজ এবং সিম্পল ভাবে যদি আমি বলি, দেখো এখানে একটা কাপ দেওয়া আছে, সেই কাপে আমরা কি করছি, স্যাম্পলটাকে প্রথমে বেঁধে ফেলছি, কাপে পানি নিচ্ছি 100 মিলি, পানি নেওয়ার পর স্যাম্পলটাকে একটু উপরে 19 মিলি গ্যাপ দিয়ে স্যাম্পল অর্থাৎ কাপড়টাকে, অর্থাৎ মিষ্টির পাতিল নিয়ে যায় না, ঠিক সেভাবে কাপড়টাকে বাঁধছি। এখন এটাকে 24 ঘন্টা রেখে দিব, রেখে প্রথমে পাত্রটাকে ওজন করে নেব, দ্বিতীয়ত সেটাকে 24 ঘন্টা পর আবার ওজন করব। তাহলে কোনো পানি যদি বাষ্পীভূত হয়ে, অর্থাৎ নর্মালি তো কিছু পরিমাণ পানি ময়েশ্চার উপর দিয়ে চলে যাবে, তাই না? তো ফেব্রিক যদি অ্যালো করে তাহলে বেশি পরিমাণে চলে যাবে, তার মানে পাত্রের ওজন কমে যাবে। আর যদি ফেব্রিক এলো না করে তাহলে পাত্রের ওজন কমে যাবে। তো একইভাবে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, উল্টিয়ে দিয়েও কিন্তু স্যাম টেস্টটাই করা যায়, তাহলে কিন্তু এখন সময় কম লাগবে, তাড়াতাড়ি পানিগুলো পাস হবে। তো যাই হোক, আমরা আগের স্লাইডে যাই একটু, কি বলছে ওয়াটার ময়েশ্চার ভাপার টেস্ট। বলা হচ্ছে যে a circular sample 74 মিমি in diameter is sealed over the open mouth of a cup
এটা কাপে 74 সেন্টিমিটার সিল করতে হবে, containing water and placed standard atmospheric condition 65 degree plus 27 degree centigrade. The evaporation of the water through the fabric specimen is observed, কি করব আমরা, observe করব, successfully wetting of the cup of after the specimen has reached equilibrium, কতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে। The cup is filled with 100 ml distilled water and air gap is 19 মিমি and the left between the water surface of the fabric and the air velocity over the specimen is maintained 2.8 meter per second as shown in figure. After suitable time, for example overnight, the dishes are wetted, time noted, and the water vapor transmission is given by, আমরা যে সূত্র রয়েছে সেই সূত্রের সাহায্যে করতে পারি। সেই সূত্রটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে WVT is equal to G into 24 by T into A, যেখানে WVT হচ্ছে ওয়াটার ভাপার ট্রান্সমিশন রেট গ্রাম পার স্কয়ার মিটার। দ্বিতীয়ত G হচ্ছে ওয়েট অফ দা চ্যান্স, অর্থাৎ জিটা প্রথমে ওজন কত ছিল সেই পানি সহ পাত্রটার, দ্বিতীয়ত সেই পানি সহ পাত্রটার ওজন কত হলো সেটার দুইটার যে পার্থক্য। ঠিক আছে। টি হচ্ছে টাইম, টেস্ট এরিয়া। তো এখান থেকে আমরা বের করতে পারি ওজন কতখানি কম বেশি হলো। এই হলো তিনটি টেস্ট। সবশেষে যেটা রয়েছে একটা চার্ট রয়েছে, অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমরা কোটিং তৈরি করি আর মেমব্রেন তৈরি করি, সেই মেমব্রেন তৈরি করার ম্যাটেরিয়াল গুলি এখানে রয়েছে, তাদের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি একটু দেখব। এবং সর্বশেষে ফিউচার, প্রচুর ভালো ফিউচার। এখানে যে সর্বশেষ যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোস্কোপিক ফটোগ্রাফি অফ পিটি পলিটেট্রাফ্লুoroethylene, যেটা আমরা পড়লাম একটু আগে, পলিফ্লুoroইউরেথেন, সেটার ভিতরের যে গ্যাপটা বা পোরাস যে ম্যাটেরিয়ালটা সেটা। তো আমাদের হাতে সময় খুব কম, তো শুরু থেকে আমি একটু শেষ করি, রিভাইজ করে দেই। সেটা বিষয়টা হচ্ছে আজকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক, মানে হচ্ছে একাধারে তার ভিতরে পানি শোষণ করতে পারবে না, এবং দ্বিতীয়ত সেটা ব্রেথেবল, অর্থাৎ সেটার ভিতর দিয়ে ময়েশ্চার হিট ট্রান্সফার করতে পারবে, এই ধরনের একটা ফেব্রিক সম্পর্কে পড়ছিলাম, যেটাকে আমরা ওয়াটারপ্রুফ ব্রেথেবল ফেব্রিক বলছি। অর্থাৎ বৃষ্টি বাতাস এগুলোকে ভিতরে প্রবেশ করতে দিবে না, কিন্তু ভিতর থেকে বডি হিট এবং ময়েশ্চারটাকে বাইরে বেরোতে দিবে। এটার দরকারটা কি, যে আমাদের বডি হিট টেম্পারেচার যদি কম বা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেলে খুব ড্যামেজে পড়ে যেতে, মানে সমস্যায় পড়ে যেতে পারে, সেটা হিট স্ট্রেস থেকে শুরু করে হার্ট ফেলিউরের মতো ঘটনা ঘটতে পারে। অ্যাপ্লিকেশন পড়েছি, প্রিন্সিপাল ওয়াটার ভাপার কিভাবে যেতে পারে, ফেব্রিকের ফাঁক দিয়ে, ফাইবারের ফাঁক দিয়ে অ্যাবজর্পশন হতে পারে, ফেব্রিকের ভিতরে ডিফিউজ হতে পারে, ফাইবারের ভিতরে ট্রান্সমিশন ডিসরাপশনের মাধ্যমে, এবং ফাঁকা জায়গার ভিতর দিয়ে যেতে পারে। সে কৌশিক নল, যেটা ক্যাপিলারি অ্যানালাইসিস, সেটার কথা বলেছি। তিন প্রকার ফেব্রিক, ক্লোজলি ওভেন ফেব্রিক, মেমব্রেন এবং কোটিং, এই তিন প্রকার ফেব্রিক রয়েছে। তো ক্লোজলি ওভেন ফেব্রিক মানে টাইট করে বানানো হয়, কাভার ফ্যাক্টর খুবই বেশি। ক্লোজলি ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা ভেন্টিল দেখেছি, ভেন্টিল ফেব্রিক এর জিএসএম সবকিছু দেখেছি। তারপরে মাইক্রোডেনিয়ার সিনথেটিক ফিলামেন্টস এর কথা পড়েছি, মেমব্রেন এর কথা পড়েছি, দুই প্রকার মেমব্রেন, মাইক্রোপোরাস মেমব্রেন এবং একই সাথে হাইড্রোফিলিক মেমব্রেন। তো মাইক্রোপোরাস এবং হাইড্রোফিলিক মেমব্রেন দুটোই কিন্তু লেমিনেট করতে হয় ছবির মতো করে ফেব্রিকের সাথে। তৃতীয়ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের কোটিং, কোটিংটা কিন্তু আমাদের তৈরি করে নিতে হয় ফেব্রিকের সাথেই, সেটাও কিন্তু দুই প্রকার, মাইক্রোপোরাস কোটিং এবং হাইড্রোফিলিক কোটিং। মাইক্রোপোরাস কোটিংটা অনেকভাবে তৈরি করা যায়, ওয়েট কোয়াগুলেশন, থার্মোকোয়াগুলেশন, ফোম কোটিং ইত্যাদিতে, সেটারই ছবি হাইড্রোফিলিক কোটিং। এবং একই সাথে টেস্টের জন্য আমাদের পানি ভিজবে কিনা সেটার জন্য স্প্রে টেস্ট এবং রেইন টেস্ট রয়েছে, এটার ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হবে কিনা সেটার জন্য উইন্ড টেস্ট রয়েছে, এবং তৃতীয়ত কাপ টেস্ট রয়েছে, আমাদের ময়েশ্চারটা বেরোবে কিনা সেটার জন্য। সর্বশেষ মিলিয়ে এই হচ্ছে আজকের চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার। সবাইকে ধন্যবাদ। যদি কোনো কথা থাকে সংক্ষেপে বলো, আমি একটু শেষ করে দেই কারো কোনো জিজ্ঞাসা থাকলে।